রাগিনী দেবীর বৌমা লতা বাড়ির বাইরে এক ঠেলাওয়ালার কাছ থেকে সবজি কিনছিল। আরে বাপরে, পটল 160 টাকা কেজি! আরে দাদা, পটল তো অর্ধেক মানুষ খায় না, তাও এত দাম! আমাদের বাড়িতে রান্না করলে তো ছেলে মেয়েরা ছুঁয়েও দেখবে না। যদি খায় না আপনি তাহলে নিচ্ছেন কেন? অন্য কিছু নিন, এখানে তো সবজির অভাব নেই। হ্যাঁ, সবজির তো অভাব নেই, কিন্তু দাম শুনে তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। সামান্য পটল নাকি 160 টাকা কেজি! আরে আমরা কিছুদিন আগেই তো 20 টাকা কেজি পটল কিনে খেয়েছি। দেখুন দিদি, আপনি নিতে হলে নিন, নাহলে আমাকে ছেড়ে দিন। কাল সকাল আমাকে দাঁড় করিয়ে 2.5 ঘন্টা ধরে সবজির দাম করি, আর আপনি তারপরে 250 সবজি কিনে নিয়ে যাবেন। এই এলাকায় আমার অনেকই খদ্দের হয়, শুধু শুধু আমাকে এইভাবে সময় নষ্ট করাবেন না। তোমার মতো লোকের কাছ থেকে কে আবার সবজি নেবে? তোমার মুখের যা ছিরি! একে তো এত দামে সবজি বিক্রি করবে, তার উপরে কথা দেখো না। দাও, 250 ঢ্যাঁড়স দাও, আমার অনেক কাজ পড়ে আছে। শুধু শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হয়ে গেল। লতা 250 ঢ্যাঁড়স নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর রান্না বান্না করে সবাইকে খেতে দেয়। খাবার টেবিলে বসে লতার মেয়ে রূপা বলে, মা, তুমি আবার আজকে ঢ্যাঁড়স রান্না করেছো? এই তো কালকেও ঢ্যাঁড়স ভাজা খেলাম। এই রোজ রোজ ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না মা। কালকে ঢ্যাঁড়স ভাজা খেয়েছিলিস, আর এটা তো চচ্চড়ি। দুটো খাবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। চুপচাপ খেয়ে উঠে পড়। বৌমা, তুমি কেন ওকে বকছো বলো তো? রোজ রোজ না সত্যি ভালো লাগে না। আমরা বয়স্করাই কি রোজ একই তরকারি খেতে পারি বলো? ও তো বাচ্চা, ও আর কি এসব বোঝে? না বুঝলে আমি কি করব বলুন? আপনার ছেলে সংসার খরচে যা টাকা দেয় তা দিয়েই তো আমাকে সবকিছু মেনটেন করতে হয়। রোজ রোজ তো আমি আর চিকেন মটন করে খাওয়াতে পারি না। না, এই টাকার মধ্যে আমাকে সারা মাস টেনে টুনে চালাতে হয়। তার উপরে এই মাসে আমাদের ঘরের পাখাটাও খারাপ হয়ে গেল, মিস্ত্রি এসে সারিয়ে গেল। ওর জন্য আবার এক্সট্রা টাকা খরচ বেড়ে গেল। জানি না বাকি দিনগুলো কিভাবে কাটাবো। সবই জানি মা, আজকালকার দিনে যে কি হারে সব জিনিসের দাম বাড়ছে, সাধারণ মানুষ খাবে কি আর জমাবে কি করে? ওষুধপত্রের দাম, সবজির দাম, বইপত্র, জামা কাপড় সব কিছু একদম হাতের বাইরে চলে যাচ্ছে। আর আমরা মধ্যবিত্তরাই তো পড়ে পড়ে মার খাচ্ছি। না আমরা কারোর কাছে হাত পাততে পারি, আর না মন খুলে খরচ করতে পারি। অহনা দেবী তার ছোট ছেলে যিশু, বৌমা লতা ও নাতনি রূপার সঙ্গে বসবাস করত। যিশু একটি কোম্পানিতে কাজ করত। মোটামুটি মাইনের একটি চাকরি এবং মোটামুটি ভাবে জীবন কেটে যেত। কিন্তু দিনের পর দিন এই মূল্যবৃদ্ধির জ্বালায় তারা অস্থির হয়ে পড়েছিল। তার উপরে চাকরিজীবীদের মাইনেও ফিক্সড থাকে। খরচের সঙ্গে তাল মেলাতে তাদের সব সময় ভোগান্তিতে পড়তে হয়। যিশু খাবারের টেবিলে বসতে বসতে বলে, তাড়াতাড়ি খাবারটা দাও। আজকের খবরের কাগজটা কোথায়? আমি কতবার বলেছি না যে আমার খাওয়ার সময় খবরের কাগজটা আমার সামনে রেখে দেবে? বাবা শোন না, খবরের কাগজওয়ালা আজকে খবরের কাগজ দিয়ে যায়নি। গত মাসে টাকাটা দেওয়া হয়নি, তাই মনে হয় আজ থেকে বন্ধ করে দিয়েছে। টাকা দেওয়া হয়নি মানে? আমি তো সমস্ত টাকা গুছিয়ে গুছিয়ে লতার হাতে দিয়ে দিয়েছি। লতা, তুমি কাগজওয়ালাকে টাকা দাওনি? কিভাবে দেব? তুমি জানো না এই মাসে কত এক্সট্রা টাকা খরচ হয়ে গেছে? পাখার জন্য 1000 টাকা লেগেছে। এই যে তোমার মেয়ে 1 মাস থেকে ক্যারাটে শিখছে, তার ওখানে 600 টাকা লাগে। আমি কি করে হিসাব করে খরচ করব তুমি বলো তো? যিশু আর কিছু না বলেই রুটি সবজি খেতে শুরু করে। দুবার খেয়ে বলে, এর টেস্টটা তো একেবারে বুড়ো। এরকম বুড়ো বুড়ো সবজি কেন এরটুকু টেস্টে নেই। এই বুড়ো ঢ্যাঁড়সটাও না 120 টাকা কেজি। আমি কি আর এমনি এমনি বলছি? বাজারে আগুন ধরে গেছে। এবার থেকে তো মনে হচ্ছে ডাল আর রুটি খেয়ে আমাদেরকে থাকতে হবে। খাওয়া দাওয়া শেষ করে যিশু নিজের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে বেরোবে। এমন সময় লতা বলে, শোনো না, এখনো তো মাস শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি আছে। তুমি প্লিজ এটিএম থেকে কিছু টাকা তুলে আনবে। আমার কাছে না সংসার খরচের একটাও টাকা নেই। মানে মাসের টাকা শেষ করে ফেলেছো? আচ্ছা তুমি কি মনে করো বলো তো, এটিএম মানে কি টাকার গাছ আছে যে আমি নাড়াবো আর ঝনঝন করে টাকা পড়বে? আরে বাবা, অ্যাকাউন্টে টাকা থাকলে তবেই না এটিএম থেকে টাকা বের করতে পারবে। আচ্ছা তুমি কি ভাবছো যে আমি সব টাকা নিয়ে নিজের উপরে খরচ করে ফেলছি? সংসারে এতগুলো মানুষ, এখন তো মাও আমাদের সংসারে থাকে। এখন বাবা বড়দার সঙ্গে আছে বলে তাই। কয়েকদিন পর যখন গ্রাম থেকে বাবাও চলে আসবে, তখন তুমি কি করে সামলাবে শুনি? এখন আমি অফিসের জন্য বের হচ্ছি, তোমার এইসব গল্প এখন শুনতে পারবো না। কবাটে 2000 টাকা রাখা আছে, ওটা নিয়ে নাও। এই বলে বিরক্ত মুখে যিশু সেখান থেকে বেরিয়ে পড়ে। লতাও অসন্তুষ্ট হয়ে বাড়ির কাজকর্ম করতে থাকে। তার মাথা সারাক্ষণ হিসেব নিকেশ, সংসার খরচ এসবেই ব্যস্ত ছিল। এমন সময় তার ফোনে তার অনেক দিনের বান্ধবী লতিকা ফোন করে। হ্যালো, কে কে কি রে? আমি লতিকা। আমাকে ভুলে গেলি তুই? ও তুই? আরে না না, আসলে আমার মাথাটা না এমন গন্ডগোল হয়ে আছে, ফোনের স্ক্রিনে তোর নামটাও ভালো করে দেখতে পাইনি রে।
মাথা গন্ডগোল হয়ে আছে মানে? আমাকে বল কি হয়েছে। দেখ, ফ্রেন্ডদের সঙ্গে না সবকিছু শেয়ার করতে হয়, তাহলে কিছু না কিছু একটা সমস্যার সমাধান বেরিয়ে যায়। তোকে তো আমি সবকিছুই বলি। আমাদের মতো মিডিল ক্লাস মানুষদের জীবনে টাকা পয়সা ছাড়া আর কিসের সমস্যা বলতো? ছেলে মেয়েদের স্কুলের ফিস, শাশুড়ির ওষুধ, দুধওয়ালা, ইলেকট্রিক বিল, গ্যাস, সবকিছু করতে করতে শেষে হাতে 2-2.5 হাজার টাকা করে বাঁচে। সারা মাসের সবজি খরচ তাতে কুলায় না। তার উপরে একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি পড়ে গেলে তো আর দেখতেই নেই। বাকি দিনগুলো যে কিভাবে কাটবে এই চিন্তায় চিন্তায় রাতে ঘুম উড়ে যায় জানিস। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস। জিনিসপত্রের দাম তো একেবারে আকাশ ছোঁয়া। তবে না তো কি, আজ সকালেই তো খেতে বসে সমস্যা শুরু হয়ে গেল। এই রোজ রোজ ঢেঁড়স সবার ভালো লাগে না, কিন্তু আমিই বা কি করতে পারি বলতো? আমি সস্তায় যেটা পাবো সেটাই তো রান্না করব। দেখ, তোর এই সমস্যার না একটা সমাধান আমার কাছে আছে। আমি গত 2 বছর ধরে আমার বাড়ির সামনের বাগানটুকিতে বিভিন্ন রকমের সবজি লাগাচ্ছি। সারা বছরের সবজি বাগান থেকেই তুলে নিই। এতে করে আমি ফ্রেশ সবজিও পাচ্ছি, তার উপরে সারা মাসের সবজির টাকাটাও বেঁচে যাচ্ছে। আর মাঝে মাঝে তো আশেপাশে সবাই এসে একটু একটু করে সবজি কিনেই নিয়ে যায়। সেই টাকা দিয়ে আবার বীজ কেনা, সার কেনা, এগুলো হয়ে যায়। তুই আবার এসব চাষবাস কবে শিখলি রে? সারা জীবন তো শহরে পড়াশোনা করেছিলিস। আরে এইসব সবজি ফলাতে গেলে চাষবাস শিখতে হয় না রে। আজকাল ইউটিউবে সবকিছু শেখাচ্ছে। আমি তো কয়েকটা চ্যানেল ফলো করে রেখেছি, ওখান থেকেই সবকিছু শিখে তারপর বাগান শুরু করেছি। দাঁড়া, আমি তোকে লিঙ্কটা পাঠাবো, তুই দেখিস কেমন। ও তাই নাকি? তাই এটা তো বেশ দারুণ ব্যাপার। কিন্তু আমার বাড়ির সামনে তো কোনো বাগান নেই, সামনে খোলা জায়গাও নেই। আমি আর কোথায় এসব গাছপালা লাগাবো? জায়গা না থাকলে তো গাছপালা সত্যি লাগানো যাবে না। খুব জোর বাড়ির গায়েতে একটা লাউ গাছ লাগাতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই আমাকে ইউটিউবের লিঙ্কটা পাঠিয়ে দে। ফোন রাখার পর লতা ইউটিউবে সারাদিন বসে বসে বাগান তৈরির ভিডিও দেখে। এইসব দেখে তার মন খুব খুশি হয়ে যায়। আরে এখানে তো দেখাচ্ছে বাড়ির ছাদেও কত সুন্দরভাবে বাগান তৈরি করা যায়। আমাদের বাড়িতে তো ছাদে বেশ কিছুটা জায়গা পাওয়া যাবে, তাহলে আমি ওখানেই বাগান তৈরি করব। এবার তো সংসার আমি অর্ধেক করেই ছাড়বো। সন্ধ্যাবেলা যিশু অফিস থেকে ফিরে এলে লতা হাসি মুখে তার কাছে যায় আর বলে, শুনছো, আমি না একটা দারুণ আইডিয়া বার করেছি। এবার থেকে তোমাকে সংসার খরচে বেশি দিতে হবে না, কম টাকাতেই আমি সবকিছু ম্যানেজ করে নেব। কিন্তু তার আগে 1 মাস আমাকে একটু হেল্প করতে হবে। হেল্প করতে হবে? কিসের হেল্প? আমি ভাবছিলাম ছাদে একটা কিচেন গার্ডেন তৈরি করব। এই ধরো একটু শাকসবজি, কিছু ফল, এভাবেই সারা বছরের শাকসবজিগুলো আমরা ফ্রিতে পেয়ে যাব। আর তোমার এইসব খরচগুলো কমেও যাবে। আইডিয়াটা খারাপ না, কিন্তু তুমি কি এসব পারবে? তুমি তো এর আগে কখনোই গাছপালা লাগাওনি। আমি সব পারবো। বাগান তৈরি করা খুব ইজি ব্যাপার। সময় অনেকটা লাগে ঠিকই, তবে খরচ বাঁচানোর জন্য আমাকে তো এটুকু করতেই হবে। ঠিক আছে, তোমার যখন তাই ইচ্ছা হয় তাহলে তুমি তাই করো। আর আমার কি হেল্প লাগবে সেটা আমায় বলে দাও, আমি করে দেবো। এই শোনো, তুমি না এই কদিন একটু কিপটোমাটো বন্ধ করো। আমাকে 5,000 টাকা ধার দাও না গো, কারণ ওই টাকাটা দিয়ে আমাকে মাটি, টব আরো অন্যান্য সামগ্রী কিনতে হবে। ঠিক আছে, আমি কালকেই টাকা তুলে আনবো, আর তোমার যা যা দরকার বাগান থেকে কিনে নেবে। 2 দিন পরে লতা সবকিছু সরঞ্জাম জোগাড় করে ফেলে এবং পুরো দমে কিচেন গার্ডেন তৈরিতে মনোযোগ দেয়। সারা দিন রাত পরিশ্রম করে সে সারা ছাদ ভর্তি করে মাটি তৈরি করে ফেলে এবং টবেতে সেগুলোকে সুন্দর করে ভরে দেয়। এরপর ছিল চারা গাছ কেনার পালা। কিছু বীজ ও কিছু চারা গাছ কিনে সে রোপণ করে। এরপরও তার কাছে খানিকটা বীজ ও চারা গাছ রয়ে যায়। তখন সে তার স্বামীর কাছে গিয়ে বলে, শুনছো, আমাদের বারান্দার সামনের দিকটা তো অনেকটা ফাঁকা আছে গো। ওখানে এমনিতেও তো কিছু কাজ হয় না, আর গ্যারেজটাও তো শুধু শুধু জায়গা জুড়ে পড়ে আছে। আমি বলছিলাম ওই দুটো জায়গা আমি ব্যবহার করব। বারান্দায় তো বিকালে একটু বসা হয়, ওখানে যদি গাছপালা ভর্তি করে দাও তাহলে আমরা বসবো কোথায়? আর গ্যারেজে তো আমার গাড়ি আর বাইক থাকে, সেখানে আবার কি করে গাছপালা লাগাবে? তুমি এমন ভাবে বলছো যেন আমি আম, জাম, বট, অশ্বত্থ এসব গাছ লাগাচ্ছি। আরে বাবা, ছোট ছোট সবজি গাছই তো লাগাবো, যাতে করে তোমাদের একটু অসুবিধাটা কমে। গ্যারেজে তোমার গাড়ি থাকে সেটা আমি জানি, কিন্তু গাড়িটা এখন সামনের দিকে পার্কিং এও তো রাখা যেতে পারে নাকি? ওই জায়গাটা আমার চাই। আমি শুধু শুধু চারা গাছগুলো আর দানাগুলোকে নষ্ট করতে পারবো না। তুমি তাড়াতাড়ি ওখানে গ্যারেজটা ভাঙার ব্যবস্থা করো। তোমার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে। তৈরি গ্যারেজটা আমাকে ভাঙতে বলছো? আমি জানতাম তুমি সব কাজে আমাকে বাধা দাও। আমি তোমাকে যতই সাহায্য করার চেষ্টা করি, তুমি তো আমাকে পিছু টান দেবেই। আমি তোমার কথা ভাবছি আর তুমি শুধুমাত্র নিজের কথা ভাবছো। আরে বাবা, এতে কান্নাকাটির কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেমন চাও তেমনই হবে। আমি কালকে মিস্ত্রি রেখে গ্যারেজ ভাঙার ব্যবস্থা করব। পরের দিন 3-4 জন মিস্ত্রি এসে লতার বাড়ির গ্যারেজ ভাঙতে শুরু করে। এসব দেখে অহনা দেবী বলেন, বৌমা, এসব কি শুরু করেছো তোমরা?
বাগানে চাষবাস করা মুখের কথা নয়। তোমার শ্বশুর মশাই সারা জীবনে গ্রাম থেকে এসব করে অভ্যস্ত। তুমি তো তাকে একবার জিজ্ঞেস করতে পারতে, এভাবে হুটহাট করে ডিসিশন নিয়ে ঘর বাড়ি ভাঙচুর শুরু করেছো কেন তুমি? তাছাড়া এই শহরের পাথরের মাটিতে কি সহজে গাছপালা হতে চায়? মা আগে আপনি দেখুন জিনিসটা কি হচ্ছে। আপনি তো আপনার ছেলের মতোই আমাকে সব কাজে বাধা দেন। এখন আপনার মনে হচ্ছে যে আমি ঘর বাড়ি ভেঙে টাকা পয়সা নষ্ট করছি, কিন্তু সত্যি সত্যি যখন দুবেলা ফ্রেশ সবজি পাবেন আর আঙুল চেটে পুটে খাবেন, তখন তো বেশ মনে হবে আমার বৌমা কত ভালো কাজ করেছে। তোমার যা মনে হচ্ছে তুমি তাই করো, তবে আমি এ কথা বলে দিচ্ছি, গাছপালা লাগানো আর ফসল ফলানো এক ব্যাপার নয়। এর জন্য না দক্ষ অভিজ্ঞ হাতের প্রয়োজন হয়। শাশুড়ির কথা শুনে লতা মনে মনে খুবই বিরক্ত হয়, আর সে মনে মনে বলে, হ্যাঁ, আপনার তো শুধু মনেই হয় যে শ্বশুরমশাই একাই সব কাজ পারেন। আমিও দেখিয়ে দেব কত ভালো সবজি ফলাতে পারি আমি। সবজি লাগানো হয়ে গেলে প্রায় 1 মাস কেটে যায়। লতা তার মাঝে প্রায় আরো 10,000 টাকা নিয়ে সার, কীট এবং আরো অন্যান্য জিনিসপত্র কিনে বাগানের জন্য খরচ করে। 1 মাস পর গাছগুলো বেশ তেজ হয়ে বাড়তে থাকে। এইসব দেখে লতার মনে মনে খুব গর্ব হয়। একদিন দুদিন করে করে আরো 1 মাস কেটে যায়। গাছগুলো যে হারে বাড়তে থাকে সে হারে তার মধ্যে ফল আসে না। দিন এগোতে থাকে কিন্তু গাছের ফলের কোনো চিহ্ন থাকে না। একদিন যিশু ঘরে বসে বসে কাজ করছিল। হঠাৎ তার নজর সিলিং এর উপরে যায়। লতা, মা, তাড়াতাড়ি এখানে এসো, দেখো কি হয়ে গেছে। বাড়ির এদিকে তো পুরো ড্যাম্প হয়ে গিয়েছে। আমি তো বলেইছিলাম বাড়ির ছাদে বাগান করলে বাড়ি ড্যামেজ হয়ে যাবে। বৌমা তো আমার কোনো কথা শোনেনি। এবার তোরা বোঝ। হে বাবা, বাড়িতে যে এত নোনা ধরে যাবে আমি তো বুঝতে পারিনি। রোজ ছাদে জল দিচ্ছি, সেজন্যই মনে হয় জলগুলো শুষে নিয়ে এই অবস্থা হচ্ছে। তোমার এই উল্টোপাল্টা শখের জন্য না আমার এই এত কষ্টের বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মাস আগে তোমাকে সবজির জন্য যা টাকা দিয়েছি ওতে আমার হেসে গেলে 4 মাসের সবজি কেনা হয়ে যেত। তুমি এতদিনে যে সবজির গাছ লাগিয়েছো তা থেকে তুমি কটা সবজি রান্না করেছো শুনি? বৌমা, আমি তোমাকে চাষ করতে বারণ করিনি, তবে প্রথমে তোমার উচিত ছিল একটা দুটো করে সবজি লাগানো। জিনিসটাকে প্রথমে বুঝতে হয়, তারপরে একসঙ্গে সেটাকে নিয়ে পরিকল্পনা করা যেতে পারে। তা না করে তুমি একেবারে এত জায়গা নিয়ে এত টাকা খরচ করে কারোর মতামত না নিয়ে কাজ শুরু করে দিলে। এই প্রশ্নের লতার কাছে কোনো জবাব ছিল না। আসলে সত্যি সত্যি চাষ করা আর ফসল ফলানো এক ব্যাপার ছিল না। লতা লজ্জিত হয়ে বলে, আমার ভুল হয়ে গেছে মা প্রথম থেকেই আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি জেদ করে বসেছিলাম। এখন বুঝতে পারছি আমি সত্যিই ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত বাগান করার সিদ্ধান্তটা একটু বন্ধ রাখো। তোমার শ্বশুরমশাই এলে দুজনে মিলে বুদ্ধি করে কিছু একটা ব্যবস্থা বের করো। আর বাবা, তুই বেশি সময় নষ্ট না করে কষ্ট সৃষ্ট করে এসে রিংগুলোতে একটু মেরামত করে দেওয়ার ব্যবস্থা কর। বৌমা না বুঝে একটা ভুল করে ফেলেছে, এর জন্য ওকে আর রাগারাগি করিস না। এভাবে অহনা দেবী তার ছেলে এবং বৌমাকে বুঝিয়ে দেন। এটা ছিল মহেশখালী গ্রামের ঘটনা, যেখানে এসপিজি গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক ফাল্গুনী দেবীর মেয়ে অন্বেষার বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানের খুশিতে সকলেই মেতে উঠেছিল। ফাল্গুনী দেবী তার একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করেই দিচ্ছিল। আর তারা ধনী পরিবার থেকে হওয়ায় বেশ কয়েকদিন আগে থেকেই তাদের আত্মীয় স্বজন তথা বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করেছিল। তখন, এই যে প্রদীপ, তুমি একটু প্যান্ডেলওয়ালাকে গিয়ে বলে এসো তো, ও যেন আলাদা করে স্টেজের পাশে একটা স্টুডিও রুম করে। আসলে বিয়েতে ফটো তোলারও ব্যাপার আছে তো, তাই। হ্যাঁ মাসিমা, আপনাকে সে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওটা আগেই বলে দিয়েছি। আর এই নিন, এতে বিয়ে বাড়ির হাট বাজার আছে, শুধু চালটা নিয়ে আসতে বাকি আছে। আমি ওটা গিয়ে একটু পরেই নিয়ে আসবো। হ্যাঁ বাবা, দাও। আর তোমরা এসেছো বলেই আবার কোনো চিন্তা নেই, না তো অন্বেষা দাদা বাবা কেউ নেই, আর এই পরিস্থিতিতে আমরা খুবই ঝামেলায় পড়তাম। ওহ মাসিমা, আপনি এমন ভাবে বলেন না যেন আমি আপনার পর। আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আচ্ছা মাসিমা, ওসব বাদ দিন। অন্বেষা কোথায় আছে আমাকে বলুন। আমি যে থেকে এখানে এসেছি অন্বেষাকে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, ওই তো ও সুনাইনার সঙ্গে উপরের ঘরে আছে। তুমি যাও না, উপরে যাও। আর একটু আগে ও তোমাকেই খুঁজছিল। হ্যাঁ মাসিমা, সে আমি জানি। আসলে আমি এখানে এসে ওর সঙ্গে দেখা করিনি তো, তাই হয়তো ও আমাকে খুঁজছিল। ঠিক আছে মাসিমা, আমি আসছি। প্রদীপ তখন এভাবেই বলে সেখান থেকে অন্বেষার রুমে চলে যায় ও সে অন্বেষার রুমে গিয়ে দরজা ঠুকতে থাকে। এরপর দরজা খুলে প্রদীপকে সেখানে আসতে দেখে অন্বেষা বলে, এই যে প্রদীপও এখানে চলে এসেছে। এই প্রদীপ, তুই একবার গিয়ে আমাদের জন্য মেহেন্দি নিয়ে আয় তো। দেখ না, আমাদের মেহেন্দি শেষ হয়ে গিয়েছে।
এখনো আমাদের অনেক মেহেন্দি করা বাকি আছে। হ্যাঁ বল না বল, তোরা মা মেয়ে মিলে আমাকে খাটিয়ে খাটিয়ে আমার জুতোটাই ছিঁড়ে ফেল। সেই সকাল থেকে বিয়ে বাড়ির আয়োজনের কাজই করে যাচ্ছি, একটুও রেস্ট নেই। এখন যদি আমার নিজেরও বিয়ে হতো তাহলে আমাকে হয়তো এত খাটাখাটনি করতে হতো না। তা কি আর করবি বল, তুই তো আমাদের বাড়ির একমাত্র আছিস যাকে মা নিজের ছেলের মতোই ভালোবাসে, আর তুই তোর বোনের জন্য এইটুকু করতে পারবি না বল? হ্যাঁ সেজন্যই তো করছি, না তো কার বিয়ের সময় আমাকে এত কাজ করতে দেখেছিস। তারা যখন কথাবার্তা বলছিল তখন ওখানে তাদের আর এক বন্ধু সুনাইনাও সেখানে ছিল। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, আমি এমনিতেই জামাইবাবুর জুতো চুরি করবো ভেবে রেখেছি, না হয় তখন ওই জুতোটাই তোকে পরিয়ে দেবো। হ্যাঁ সেটাই নিতে হবে মনে হচ্ছে, কারণ শুনেছি জামাইবাবু যা কিপটে, এমনিতেও সেদিন জুতোর বদলে খুশি করে আমাদের কিছু টাকা দেবে বলে আমার মনে হয় না। এই তোরা আমার বিকির নামে একটাও বাজে কথা বলবি না। হ্যাঁ মানছিও একটু কিপটে, কিন্তু যেখানে টাকা খরচ করে সেখানে ঠিক করে। হ্যাঁ হ্যাঁ জানি তো, এখন তুই বিকির হয়েই কথা বলবি। আর আমরা এটাও জানি তুই শেষে আমাদেরকেই জামাইবাবুকে নিয়ে আনন্দ করতে বারণ করে দিবি। আরে আমি সেটা বলিনি, আমি কি বলেছি নাকি যে তোরা তোর জামাইবাবুর জুতো চুরি করবি না? তোরা নিশ্চয়ই করবি, আর আমিও তোদের সাথ দেব, বুঝলি? অন্বেষার কথা শুনে প্রদীপ ও সুনয়না তখন খুশি হয়ে যায়, আর এভাবেই তারা সেদিন বিয়ের দিন নতুন বরকে ঠকানোর আরও নানান পরিকল্পনা করে নেয়। এভাবেই সেদিনটা কেটে যায়। এদিকে বিকির বাড়িতেও বিয়ের আয়োজন চলছিল, কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। এমনই সময় বিকির ছোট বোন মধু তার কাছে এসে বলে, এই দাদা দেখ তো, এই জুতোটা তোর পায়ে ফিট হয় কি? মা বলছিল তুই নাকি বিয়ের জুতো কিনতে ভুলে গিয়েছিস, তাই আমি এটা অনলাইন থেকে অর্ডার করলাম। হ্যাঁ রে তাই তো, তুই তো ভালো জিনিস মনে করিয়ে দিয়েছিস। কই দে তাহলে পরে দেখি, পায়ে ছোট হচ্ছে কি বড় হচ্ছে বোঝা যাবে। এই বলে বিকি তখন জুতোটা পরে ও সে বলে, এই যে মধু, এই দেখ জুতোটা পরেছি, কিন্তু এটা তো আমার পায়ে বড় হচ্ছে বলেই মনে হচ্ছে। এটা পরে আমি কিভাবে হাঁটাচলা করব বল? আরে পাগল, তুই বিয়ে করতে গিয়ে কোথায় ছুটোছুটি করবি? সেই তো এক জায়গায় বসেই থাকবি। আর যেখানে জুতোর প্রশ্ন, সেখানে তোর জুতো তোর শালিরা চুরি করে নিয়ে পালাবে, বুঝেছিস? কি জুতো চুরি করে নেবে মানে? ওদের কি জুতো নেই নাকি যে আমার জুতো চুরি করতে যাবে? হে ঈশ্বর, এবারে এই ছেলেকে আমি কিভাবে বোঝাই? তুই বিয়ে করিসনি বলে কি বিয়ে বাড়িতেও যাসনি নাকি? তবে শোন, আসলে বিয়ে বাড়িতে বরের জুতো চুরি করার নিয়ম আছে, তাই ওরা মজা করে তোর জুতো চুরি করবে, আর তোর কাছ থেকে মোটা টাকা নিয়ে তবেই তোকে জুতো দেবে। হ্যাঁ সে আমি জানি, আর এটাই তো আমার সব থেকে বেশি খারাপ লাগে। আচ্ছা তুই সেদিন আমার জুতোটা একটু সামলে রাখতে পারবি না? মানে ওই যাতে ওরা চুরি করতে না পারে। না পারবো না, কারণ তোর জন্য সেদিন আমরা আমাদের ড্রেস খারাপ করতে পারবো না। আর তুই এত কিপটে কেন রে? সামান্য মাত্র কটা টাকা, সেটাও বাঁচানোর চিন্তা করছিস? ওহ তুই না তোর দাদাকে কখনোই বুঝবি না, আসলে আমি সেটা বলতে চাইনি। দেখ আমি কি বলছি তুই আগে শোন। না থাক, তোকে আর কিছু বলতে হবে না। এবারে তুই জ্ঞান দিবি সেটা আমার ভালো করেই জানা আছে। তবে শোন, তোর বিয়ের জুতো তুই কিভাবে রাখবি সেটা তোর ব্যাপার। অ্যাটলিস্ট আমি অন্তত তোর মতো কিপটেমি করতে পারবো না। এই বলে মধু সেখান থেকে চলে যায়। এদিকে মধুর কথা শুনে বিকি একটু চিন্তায় পড়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে বিকির বিয়ের দিন চলে আসে ও বিকি বরযাত্রী সকলকে নিয়ে বিয়ে করতে অর্ণেশার বাড়িতে পৌঁছায়। তখন সুনয়না বরকে দেখে লাফাতে থাকে। তাকে এরকম লাফাতে দেখে প্রদীপ বলে, এই যে শুনাই না, তুই বিকিকে দেখে এরকম লাফাচ্ছিস কেন? তুই কি এর আগে কোনোদিন বিকিকে দেখিসনি যে বর দেখার জন্য লাফালাফি করছিস? আরে পাগল, আমি কি এমনি লাফাচ্ছি? আসলে বিকি কি জুতো পরে এসেছে সেটা দেখার জন্যই লাফাচ্ছি। এখন বুঝতেই তো পারছিস, বিকির সামনে সকলে ভিড় করে দাঁড়িয়ে আছে, আর আমাদের জুতো চুরি করারও তো ব্যাপার আছে, বল? ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের বরের জুতো চুরি করতে হবে। কিন্তু ওয়েট, আমি চুরি কিভাবে করব? এখন সকলের সামনে থেকে নিতে গেলে তো সকলেই বুঝে যাবে যে আমরাই জুতো চুরি করেছি। দূর, তুইও না অনেক দেরিতে বুঝিস। সে আমার সবকিছুই ভাবা আছে, তুই শুধু আমার বরের জুতোটা দেখতে দে, তারপরই আমাদের পকেটে 5,000 টাকা চলে আসবে। কারণ আমি তো 5,000-এর 1 টাকাও কম নেব না। হ্যাঁ কিন্তু পরিকল্পনাটা আমায় একটু বল, তাহলে আমিও তোর সাথ দেব। আর এমনিতেও আমরা প্রফেশনাল চোর নয়, জীবনে প্রথমবার চুরি করব। এই একটু বলে দে না বোন। ওহ, তুইও না কোনো একটা কাজ চুপিসারে করতে পারিস না, তোর জন্য আমার সব প্ল্যান ঘেটে যায়। তবে শোন। এই বলে সুনয়না বিকির দিকে আর খেয়াল না করে প্রদীপকে তার পরিকল্পনা বলতে থাকে। এদিকে সেই সময় বিকি বিয়ের স্টেজে উঠে পড়ে।
তাই সে কি জুতো পরে এসেছে সুনায়নার তখন দেখাই হয়নি। এরপর সুনায়না বলে, ইস যা, তোর সঙ্গে বকতে বকতে আমার জুতোটাই দেখা হলো না। এবার আমি কিভাবে বুঝবো কোনটা পরের জুতো? আরে সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওখানে খুলে রাখা জুতোর কাছে গিয়ে দেখি চল। যেই জুতোটা নতুন চকচক হবে সেটাই পরের জুতো। এটাই তো পরিষ্কার, তাই না? কি আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, এই প্রথমবার তুই কোনো বুদ্ধির কথা বললি। চল তবে সেটাই করি। সুনায়না তার কথা মতো তখন স্টেজের পাশে জুতো খুলে রাখার জায়গায় যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনোই নতুন জুতো দেখতে পায় না। একটা নতুন স্যান্ডেল দেখতে পায়। তখন, এই প্রদীপ, এখানে তো দেখছি বরের নতুন জুতোই নেই, এই একটা নতুন স্যান্ডেল পরে আছে। তাহলে কি বিকি টাকা দেওয়ার ভয়ে জুতো লুকিয়ে দিল, নাকি ও এই স্যান্ডেল পরেই বিয়ে করতে এসেছে? আরে তুইও না কি যে বলিস, ও স্যান্ডেল পরে আসবে কেন? আর সামান্য কয়েকটা টাকা দেওয়ার ভয়ে কেউ জুতো লুকিয়ে রাখবে এটা তো আমার মনে হয়নি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওটা তাহলে কোনো দারিদ্র মানুষের স্যান্ডেল হবে। তবে তুই চিন্তা করিস না, আমার কাছে প্ল্যান বি আছে। কি প্ল্যান বি মানে? সেটা আবার কি? আরে সেটা কিছুই না, আমি ভাবছি আমি বিকিকে ফটোশুটের জন্য ডাকবো, আর তখন ওকে জুতো পরে আসতেই হবে। কি ঠিক বলছি তো? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তাহলে আর দেরি করিস না, বিয়ে পড়ানোর আগেই ওকে ডেকে ফেল, না তো তারপরে টাকা দেওয়ার ভয়ে আবার কোন দিক থেকে ফুরুত হয়ে যাবে। প্রদীপের কথা মতো সুনায়না বিকিকে ফটো তোলার জন্য ডাকে, কিন্তু বিকি তখন জুতো না পরে খালি পায়েই সুনায়নার সঙ্গে ফটো তুলতে যায়, যার ফলে তারা সেদিন সব চেষ্টা করেও বিকির বিয়ের জুতো চুরি করতে পারে না। এবং সমস্ত রীতিনীতি মেনেই সেদিন বিকির সঙ্গে অন্বেষার বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর অন্বেষা বলে, এই সুনায়না, তোদের জামাইবাবুর সঙ্গে দরকার মিটলো নাকি? এখনো কিছু বাকি আছে? মানে জুতো লুকিয়ে রেখেছিস তো নাকি? আর বলিস না ভাই, তোর বর কি জুতো পরে এসেছে সেটাই বুঝতে পারিনি। এখন দেখ না, বিয়েও তো কমপ্লিট হয়ে গেল, এখন তো আর কিছুই করতে পারবো না। সে কি বলছিস, তোরা জুতো খুঁজে পাসনি মানে? তাহলে কি ও এখানে খালি পায়ে এসেছে নাকি? হ্যাঁ, আমাদেরও সেটাই মনে হচ্ছে। আর না তো আমরা যখন ওকে ফটোশুটের জন্য ডাকলাম তখন তো খালি পায়েই গেল। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই বিকি সেখানে আসে, কিন্তু সে তখন খালি পায়ে ছিল না, তার পায়ে একটি স্যান্ডেল ছিল, আর যেটা দেখে সুনায়না চিনতে পেরে যায়। ও সে বলে, না খালি পায়ে আসেনি, ওই দেখ তোর বর টাকা বাঁচানোর জন্য স্যান্ডেল পরে এসেছে, যাতে আমরা না বরের জুতো খুঁজে পাই আর তোর কিপটে বরের জুতো চুরির টাকা বেঁচে যায়। আরে তাই তো, এ তো সেই স্যান্ডেল যেটা মণ্ডপের পাশে পড়ে থাকতে দেখলাম। তার মানে আমরা জুতো চুরি করবো জেনে জামাইবাবু আগে থাকতে এই পরিকল্পনা করে রেখেছিল, তাই তো? হ্যাঁ প্রদীপ, আমি এসেছিলাম, কিন্তু টাকা বাঁচানোর জন্য নয়, সময় বাঁচানোর জন্য। এই নাও তোমাদের আনন্দ করার টাকা, এতে 5,000 টাকা আছে, আর কম হলে আমাকে বলবে। কিন্তু জামাইবাবু, তুমি যখন এমনিতে এত টাকা দিলে, তাহলে এরকম জুতো পরে আসা, সময় বাঁচানো, এসব কিছুই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ বলছি, আমি সবকিছুই বলছি। আসলে শোনাই না, আমার বিয়ের জুতোটা বড় হয়ে গিয়েছিল, আর যেটা পাল্টানোর মতো আমার কাছে সময় ছিল না। আর আমি লক্ষ্য করেছি, যেখানে ধনী লোকজনদেরও বিয়ে হয় আর একই সঙ্গে দরিদ্র অসহায়দেরও বিয়ে হয়, আর সকলেই আনন্দ করার জন্য বরের জুতো লুকিয়ে রেখে বড় অঙ্কের টাকা চাহিদা করে, যেটা হয়তো দারিদ্রতার পক্ষে দেওয়া অনেকটাই কষ্টের হয়। আর না দিতে পারলে লোকজনের সামনে অপমানও করা হয়। আমার মতে বলে এগুলো মানুষকে জোর না করে ইচ্ছার উপরেই ছেড়ে দেওয়া উচিত। এভাবে বিকি সেদিন তার মতামত প্রকাশ করতে থাকে। আসলে বিকি সত্যি খুব বুদ্ধিমান সামাজিক ছেলে ছিল, আর তাই সেদিন সে প্রচলিত সমাজের কিছু ভুল ত্রুটি তুলে ধরেছিল, যেটা শুনে ওখানে উপস্থিত সকলেই তাদের ভুল বুঝতে পারে ও তারা বিকির মতামতের প্রশংসা করতে থাকে, যার ফলে সেদিন বিকিরও খুব ভালো লাগে ও সে খুশি মনে তার স্ত্রী অন্বেষাকে বাড়ি নিয়ে চলে যায়। এরপর তারা তাদের পরবর্তী দিনগুলোতে এভাবেই হাসি খুশিতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।